আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। একটা ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের কাছে। কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম এবং তিনি লিখছেন, আমি মোহাম্মদ সাবিত আলম, বলছি চট্টগ্রাম বিভাগ থেকে। আমার এক বন্ধুর বাড়ি চট্টগ্রামের এক পাহাড়ি এলাকায়। গত বছর তার দাওয়াতে গিয়েছিলাম। সেখানেই কথক আপুটির সাথে আমার পরিচয় হয়। আমার বন্ধুর কাছেই জানতে পারি বহু বছর আগে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় তাদের পরিবারটি প্রায় ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনা শোনার পর আমি আপুর সাথে আবার আলাদা করে কথা বলি। আপুর নাম নাতাশা। ওনার বড় ভাই মূলত আমার সঙ্গে ঘটনাটি শেয়ার করেন। এটি শুধু একটি ঘটনা নয়, এটি একটি পরিবারের হাহাকার, এক বোনের আত্মত্যাগ এবং আরেক বোনের অশুভ শক্তির সঙ্গে লড়াইয়ের এক মর্মান্তিক উদাহরণ। এক দুর্ঘটনায় এক বোন হারিয়ে যায় চিরতরে, আর এক বোনের শরীরে ভর করে এক অশরীরী শক্তি, যার প্রতিশোধের আগুন তাদের জীবনকে নরক বানিয়ে দেয়। ঘটনার ভেতরের ভুল ত্রুটির জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু কিছু সফর আমাদের আপন করে নিতে আসে না, বরং চিরদিনের জন্য আলাদা করে দেওয়ার জন্যই আসে। এমনই এক যাত্রায় আমি আমার মা আর দুই ছোট বোনের সঙ্গে গিয়েছিলাম। তখন কে জানতো যে এই যাত্রা আমাদের মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যাবে। আমাদের নানা বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, আর সেই উপলক্ষে অতিথিদের প্রচণ্ড ভিড় জমেছিল। সবাই অসাধারণ সাজে সেজেছিল, প্রত্যেকের মুখে ছিল আনন্দ আর উপচে পড়া হাসি। ওই যাত্রাটা ছিল একটা পাহাড়ি এলাকার মধ্য দিয়ে। আমরা যারা সমতলের মানুষ, জীবনে প্রথমবারের মতো পাহাড় দেখছিলাম। আমাদের আজও স্পষ্ট মনে আছে, বাসের জানালার পাশের আসনটা নিয়ে আমি আমার ছোট বোন মারিয়ার সঙ্গে কি ভীষণ ঝগড়াটাই না করেছিলাম। বাসটা এঁকে বেঁকে চলছিল আর আমাকে যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। চারপাশ জুড়ে অন্ধকার গভীর হয়ে নামছিল। বাতাসে একটা অদ্ভুত ভারী নীরবতা ছিল। বাসের সব যাত্রী, যাদের মুখে কিছুক্ষণ আগেও আনন্দের হাসি ছিল, এখন হঠাৎ করেই যেন এক গভীর নীরবতায় ডুবে গিয়েছিল। আমার চোখ বারবার বাইরের আঁকাবাঁকা পথটার দিকে চলে যাচ্ছিল। আমার ছোট দুই বোন নাতাশা আর মারিয়া ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। মা আয়তল কুরসি পড়ে আমাদের সবার উপর ফু দিচ্ছিলেন। আমরা যতই গন্তব্যের কাছাকাছি পৌঁছচ্ছিলাম, পথগুলো ততই ভয়ঙ্কর আর অচেনা হয়ে উঠছিল। গত 5 মিনিট ধরে একদল কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ বাতাসে ভেসে আসছিল। আমার চোখে ঘুমের আবেশ নেমে আসছিল, কিন্তু এই বিকট আওয়াজটা আমাকে কিছুতেই ঘুমোতে দিচ্ছিল না। হঠাৎ করেই বরযাত্রীতে ভরা বাসটা একটা মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, আর প্রচণ্ড এক ঝাঁকুনিতে আমি সামনের দিকে ছিটকে পড়লাম। আমার মাথাটা সামনের সিটের লোহার সাথে সজোরে ধাক্কা খেল। তারপর আমার সঙ্গে কি হয়েছিল তার মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে একটা স্থানীয় হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম। সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা। একজন নার্স আমাকে স্যালাইন দিচ্ছিলেন। প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না, আমি কে, কোথায় আছি। হঠাৎ করে যেন সবকিছু ওলট পালট হয়ে গিয়েছিল। তখন আমার বয়স ছিল প্রায় 14 বছর। আমার পুরো শরীরটা ফোস্কার মতো যন্ত্রণায় টনটন করছিল। কিছুক্ষণ পর আমার মনে পড়ল ঠিক কি ঘটেছিল। আমি চারপাশে তাকালাম, কিন্তু মাকে কোথাও দেখতে পেলাম না। আমার দুই যমজ বোন নাতাশা আর মারিয়াও আশেপাশে ছিল না। আমি ভাঙা ভাঙা গলায় নার্সকে তাদের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। ইমার্জেন্সি ওয়ার্ডে তখন অনেক ভিড় ছিল। চারপাশ থেকে শুধু মানুষের কান্নার আর চিৎকারের আওয়াজ আসছিল। একটু পর আমি বুঝতে পারলাম, মা আমার বিছানা থেকে 5টা বিছানা পরেই গুরুতর আহত অবস্থায় শুয়ে আছেন। সেই রাতটা যে কি ভীষণ কষ্টের ছিল তা বলে বোঝানো যাবে না। যে বাড়িতে বিয়ের আনন্দ হওয়ার কথা ছিল, সেখানকার সবাই আর আশেপাশের সমস্ত আত্মীয় স্বজন খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছিলেন। সেই ভয়ঙ্কর দুর্ঘটনার 8 জন যাত্রী
ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন, আর তারা সবাই ছিলেন আমাদের খুব কাছের আত্মীয়। বাসটা খাদের গভীরে পড়ে যাওয়ার কারণে এমন একজনও যাত্রী ছিলেন না যিনি আহত হননি। পুরো বাসের যাত্রীদের মধ্যে একমাত্র আমার 7 বছর বয়সী বোন নাতাশাই এমন একজন ছিল যার শরীরে সামান্য একটা আঁচড়ও লাগেনি। আর এই জন্য আমরা আল্লাহর কাছে যতই কৃতজ্ঞতা জানাই না কেন তা কমই হয়ে যায়। সেই রাতের পর ঠিক কি কি ঘটেছিল তা আমি বিস্তারিতভাবে জানতাম না। পরের দিন আমি জানতে পারলাম আমার ছোট বোন মারিয়া, যে ছিল নাতাশার যমজ বোন, সে আর আমাদের মাঝে নেই, মৃত্যুবরণ করেছে। ওই সময় পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল যে আমি মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদার সুযোগও পাচ্ছিলাম না। আমার মাও আমার কাছে আসতে পারছিলেন না। আমাদের মামা যে কিভাবে একা হাতে সব সামলেছেন তা ভাবলে অবাক লাগে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মামা আমাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে খালা আর নানি আম্মা আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমাদের বাবাও তার অনেক আগে মারা গিয়েছিলেন। মা মারিয়ার হারানোর শোকটা ওই অবস্থায় একা কিভাবে সহ্য করতেন, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আপাতত নানির বাড়িতেই থাকব। আমার নিজের শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ার পর আমি নিয়মিত মাকে দেখতে যেতে শুরু করলাম। কিন্তু এই সময়ে নাতাশা একদম চুপচাপ আর শান্ত হয়ে গিয়েছিল। ও হাসপাতাল থেকেই কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। ও কখনো কাঁদত না বা কোনো জিনিসের জন্য বায়না করত না, বরং বয়সের তুলনায় অনেক বেশি সংযত আর গম্ভীর হয়ে গিয়েছিল। ও তো একটা ছোট বাচ্চা ছিল, কিন্তু মারিয়া, যার সঙ্গে সে দিনের বেশিরভাগ সময় কাটাতো, একসঙ্গে খেলতো পড়তো, সেই যমজ বোন, তার নিজেরই প্রতিচ্ছবি, সেই দুর্ঘটনায় তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে গিয়েছিল। আর তাই হয়তো সে এমন হয়ে গিয়েছিল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর দূর দূরান্ত থেকে মানুষ শুধু নাতাশাকে এক নজর দেখতে আসতো। তারা অবাক হয়ে বলতো, এটা কি সেই বাচ্চা মেয়ে যার গায়ে একটু আঁচড় লাগেনি? আর এটা কিন্তু সত্যি আর অবিশ্বাস্যই ছিল। মা বলতেন, দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে নাতাশা আমার কোলেই ছিল, আর মারিয়া ঠিক আমার কাঁধের সঙ্গে হেলান দিয়ে বসেছিল। যখন দুর্ঘটনা ঘটল তখন নাতাশা আর আমার কোলে ছিল না। সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমরা তখন এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেইনি, কারণ তখন আমাদের বোঝার মতো মানসিক অবস্থা ছিল না। কিন্তু নাতাশার এই নীরব আর নিষ্প্রাণ অবস্থা দেখে আমরা সবাই মিলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা শুরু করলাম। কখনো নানিমা তাকে গল্প শোনাতেন এবং সেই অজুহাতে কাছে ডেকে বসাতেন। কখনো খালা তার পছন্দের কোনো খাবার রান্না করে নিয়ে আসতেন। আবার কখনো মামা বাইরে থেকে তার জন্য খেলনা বা রঙিন পেন্সিল কিনে আনতেন, যেন কোনো না কোনোভাবে নাতাশা তার ভেতরের কষ্টটা ভুলে গিয়ে আবার আগের মতো কথা বলতে শুরু করে। কিন্তু নাতাশা ঘন্টার পর ঘন্টা একা একাই বসে থাকতো আর শূন্য দৃষ্টিতে মানুষের দিকে বা দেয়ালের দিকে তাকিয়ে থাকতো। মামার বাচ্চারা যখন তার সঙ্গে খেলতে যেত তখন সে তাদের কাছে যেতে চাইতো না। আমি তাকে ডেকে এনে আগের দিনের মজার মজার ঘটনার কথা বলতাম, কিন্তু আমার মনে হতো না সে আমার কোনো কথাই শুনতে পাচ্ছে। মামা তো ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি নাতাশাকে ডাক্তারও দেখিয়েছিলেন, যাতে ওর মনের ওপর কোনো গভীর প্রভাব পড়েছে কিনা তা জানা যায়। কিন্তু ডাক্তাররাও অস্বাভাবিক কিছু খুঁজে পাননি। দেখে মনে হতো সে যেন ওই দুর্ঘটনার ভয়ঙ্কর রাতের মধ্যেই কোথাও একটা আটকে আছে। বাড়িতে সবাই যখন একে অপরের সঙ্গে কথা বলতো তখন তার নীরবতা আমাদের সবাইকে কষ্ট দিত। আম্মু তাকে পাশে বসিয়ে নানা ধরনের কথা বলতেন, একসাথে ঘুমোতে চাইতেন, কিন্তু আম্মু যেই মাত্র চোখ বন্ধ করতেন নাতাশা নিঃশব্দে আম্মুর কাছ থেকে সরে যেত। আম্মুর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি বিছানা থেকে উঠে দাঁড়াতে পারতেন না। তাই নাতাশা তার কাছ থেকে দূরে সরে গেলেও তিনি কিছু করতে পারতেন না। নানির বাড়িটা ছিল পাহাড়ি এলাকায়। সেখানে রাতের বেলা অনেক দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ করার আওয়াজ ভেসে আসতো। কিন্তু যখনই নাতাশা সেই আওয়াজ শুনত তখনই সে একেবারে পাগলের মতো আচরণ করত। কখনো সে 2 হাতে নিজের কান চেপে ধরত, আবার কখনো আমাদের ইশারা করে কুকুরগুলোকে তাড়িয়ে দিতে বলতো। কিন্তু সেই কুকুরগুলো অনেক দূরে থাকতো। আমরা কিভাবে তাদের তাড়াতাম? তারপর যখনই আওয়াজ থামতো না তখন সে নিজে মাথা চেপে ধরে কান্নায় ভেঙে পড়তো। আর ঠিক তখনই আমার সেই দুর্ঘটনার রাতের কথা মনে পড়ে যেত। সেই রাতেও কুকুরগুলোর ঘেউ ঘেউ করার আওয়াজ
বাসের খুব কাছ থেকেই আসছিল। আমার মনে হতো কে জানে ওই রাতটা নাতাশার পিছু কেন ছাড়ছিল না। যদিও সে কাউকে কিছু বলতো না আর তার শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না, কিন্তু সেই সময় আমাদের কিছু মাথায় আসছিল না। এক বোন আমাদের ছেড়ে চলে গিয়েছিল, আরেকজনের মানসিক অবস্থা ভালো না, আমার মায়ের তো কথা বলার মতো অবস্থাই নেই। কিন্তু এই সব কিছুর মাঝেও আমার নানি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলেন। নাতাশা হয়তো আমাদের কারো সঙ্গেই কথা বলতো না, কিন্তু সে খালার ঘরে একটা কোণে রাখা কয়লা দিয়ে বারবার দেয়ালে একটা ছবি আঁকত। সে একদিকে নিজের একটা ছোট ছবি আঁকত, আর তার পাশে নিজের চেয়ে অনেক বড় একটা মেয়ের ছবি আঁকত, যার মুখের জায়গায় সে বড় একটা কালো গর্ত করত। আর ওই বড় মেয়েটার শরীরে কোনো পা থাকতো না। মামা, খালা আর নানি সবাই এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ খালার পুরো ঘরের দেয়ালে এই ভয়ঙ্কর ছবিতে ভরে গিয়েছিল। আম্মুর দেখাশোনা করতে গিয়ে সবাই এতটাই ব্যস্ত ছিল যে কখন নাতাশা একা একা উঠে ওই ঘরে গিয়ে এসব ছবি আঁকত তা কেউ জানতে পারত না। আর যখন সবাই এই ছবিগুলো দেখত, তখন নাতাশার মুখে যে হাসিটা ফুটে উঠেছিল সেটা কোনোভাবেই কোনো স্বাভাবিক শিশুর হাসি ছিল না। ও তো একটা ছোট্ট বাচ্চা। ও এটা বলতেও পারতো না যে ওই ছবিটা আমার বোন মারিয়ার। মামা ওকে জিজ্ঞেস করলেন, নাতাশা, এটা কি? সে কিছু না বলে তার ছোট হাত দিয়ে ইশারা করে নিজের বুকের ওপর হাত রাখলো, যার মানে এটা আমি। তারপর পাশের বড় ছবিটার দিকে আঙুল দেখিয়ে ঘরের কোণার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো, আর আঙুল দিয়ে বারবার ওই কোণার দিকেই ইশারা করতে লাগলো। আমরা সবাই ভয়ে কাঁপছিলাম, আর নাতাশা কেবল দেয়ালের ওই কোণাটাই দেখিয়ে যাচ্ছিল, আর কিছু বলছিল না। আমরা যে সবাই ভয় পাচ্ছিলাম সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। সে অন্যদিকে তাকিয়ে হেসেই যাচ্ছিল। নাতাশার ঘুম অনেক আগেই কমে গিয়েছিল। প্রায় আমাদের মনে হতো সে ঘুমোচ্ছে, কিন্তু কাছে গেলেই দেখা যেত তার চোখ দুটো খোলা, অর্থাৎ সে চোখ খুলেই ঘুমাতো। কিছুদিন ধরে তার হাতে আর বাহুতে প্রায় প্রতিদিনই আঁচড়ের দাগ পাওয়া যাচ্ছে, যেন কোনো ধারালো জিনিস দিয়ে কেউ তার শরীরটা চিড়ে দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো সে এতে কোনো কষ্ট বা ব্যথা অনুভব করতো না। এরপর নাতাশার আচরণ আরও অনেক দ্রুত বদলাতে শুরু করলো। আমরা যেহেতু পাহাড়ি এলাকায় থাকতাম, আর পাহাড়ি এলাকার আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে সেখানে মাংস খুব বেশি খাওয়া হতো। তাছাড়া আম্মু আর আমার স্বাস্থ্যের উন্নতির জন্য বাড়িতে প্রায় দিনই স্যুপ তৈরি করা হতো। নাতাশা আগে কখনোই মাংস খেতে পছন্দ করতো না, কিন্তু এখন সে হাঁড়ির ভেতর হাত ঢুকিয়ে মাংসের টুকরা বের করে আনে, আর কাঁচা পাকা যে কোনো ধরনের মাংসই কোকড়াসে খেতে শুরু করে। নানি নাতাশার এই ভয়ঙ্কর অবস্থা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি মামাকে বললেন, এর সঙ্গে কোনো অশুভ শক্তির ছায়া আছে। যা ঘটনা ঘটছে এর সাথে কেউ একজন আছে, যাকে শুধু নাতাশাই দেখতে পাচ্ছে। ঠিক তখন থেকেই ওই ভয়ঙ্কর ছবিগুলো আঁকতে শুরু করেছিল সে। মামা পাশের গ্রামের এক পীর সাহেবকে চিনতেন। নানি তৎক্ষণাৎ মামাকে পাঠালেন সেই পীর সাহেবকে সঙ্গে করে নিয়ে আসার জন্য। যেই মাত্র মামা পীর সাহেবকে আনতে গেলেন, ঠিক তখনই নাতাশা বাড়ির ভেতরে বিকট স্বরে চিৎকার করতে শুরু করলো। আগে তো তার মুখ দিয়ে কোনো কথাই বের হতো না, আর এখন সে এমন জোরে গর্জন করছিল যে আমাদের সেখানে টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছিল। নানি বললেন, আল্লাহ আমাদের রক্ষা করুক। মামার ছোট ছোট বাচ্চারা ভয়ে কাঁপতে শুরু করলো। তারা এই আওয়াজ শুনে আর নাতাশার ভয়ঙ্কর অবস্থা দেখে জোরে জোরে কাঁদতে শুরু করলো। পুরো বাড়িটা একটা অদ্ভুত ভয় আর আতঙ্কে ছেয়ে গেল। আম্মু বিছানায় শুয়ে কাঁদছিলেন, কারণ তিনি নিজের জায়গা থেকে নড়তেও পারছিলেন না। তার কোমরের হাড় ভেঙে গিয়েছিল, আর পায়েও প্লাস্টার করা ছিল। অন্যদিকে নাতাশার চিৎকারের তীব্রতা ক্রমেই বেড়ে চলছিল। নাতাশার আওয়াজ এতটাই বিকট ছিল যে পাড়া প্রতিবেশীরাও নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের জিজ্ঞেস করতে লাগলেন, ওর কি হয়েছে, ও এমন করছে কেন? আম্মু সবাইকে বারবার বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন যে সে একদমই একটা সাধারণ মেয়ে ছিল, আর এই সব কিছু সেই দুর্ঘটনার পর থেকেই শুরু হয়েছে। কেউ কেউ কিছু দোয়া পড়ে ফুঁ দিয়ে যেত, কেউ আবার কিছু তাবিজ কবজও দিত। আর নানির সাহসের তো জবাব নেই। তিনি যে কিভাবে এই কঠিন পরিস্থিতিতে আমাদের তিনজনকে এক হাতে সামলেছেন ভাবা যায় না। নাতাশা তখনও কিছু বলছিল না, কিন্তু এমনভাবে চিৎকার করছিল যে সবাই বুঝতে পারছিল এটা সে
ইচ্ছাকৃতভাবে করছে না। আমাদের হাসি খুশি পরিবারটা কেমন যেন অদ্ভুতভাবে নিস্তব্ধ আর বিষণ্ণ হয়ে গিয়েছিল। নাতাশার চোখে সারাক্ষণ কেবল আতঙ্ক আর ভয় লেগে থাকতো। সে রাতের ঘুম পুরোপুরি ছেড়ে দিয়েছিল। নানির পশুপালনের জন্য একটা বড় খাঁচা ছিল, যেখানে গরু ছাগল বেঁধে রাখা হতো। রাতের বেলা নাতাশা সবার চোখ এড়িয়ে সেই খাঁচায় চলে যেত। নানি আর খালা তার ওপর সারাক্ষণ নজর রাখতেন, কিন্তু সুযোগ পেলেই খাঁচার ভেতরে পশুদের সঙ্গে এক কোণে বসে থাকতো আর অদৃশ্য কারো সঙ্গে হাসত। সেই রাতে নানির নাতাশার উপরে খুব রাগ হয়েছিল। যদি ওর মানসিক অবস্থা সম্পর্কে সবাই জানতো, তবুও নানি আর কতটাই করতে পারেন। মেয়েটার একদিকে এমন ভয়ঙ্কর অবস্থা, আর অন্যদিকে আমি তখনও পুরোপুরি হাঁটতে সক্ষম হচ্ছিলাম না। এরপর সেই রাতে নানি নাতাশাকে জোর করে কিছু বলার জন্য চাপ দিলেন, কিন্তু নাতাশা শক্ত মুখ করে চুপচাপ রইল। নানি আবার বললেন, বলো, তোমার নাম কি? আমি তোমার নাম ভুলেই গেছি। তোমার নাম বলো, আমি সেই নামে ডাকবো। এই কথায় নাতাশা নানির দিকে মনোযোগ দিল। সে কিছুক্ষণ নানির দিকে তাকিয়ে থাকলো। তার কাছে পড়ে থাকা একটা কয়লার টুকরো দিয়ে মাটিতে নিজের নাম লিখল। নানি তার হাতের কয়লাটা কেড়ে নিয়ে একপাশে ফেলে দিলেন। আমি তো লেখাপড়া জানি না, তুমি মুখ ফুটে তোমার নাম বলো। নাতাশা হঠাৎ করেই নানির হাত ছাড়িয়ে বারান্দার দিকে দৌড়ে গেল। নানিও রেগে গিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত মুখ খুলবি না ততক্ষণ বাইরেই থাকবি। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল, কিন্তু নাতাশা বারান্দা থেকে আর ফিরে আসেনি। তখন মামার ফোন এলো। তিনি জানালেন যে পীর সাহেবের সঙ্গে দেখা হয়েছে আর তিনি কাল সন্ধ্যার মধ্যে আমাদের বাড়িতে আসবেন। নানি আর খালা তখন নাতাশাকে ডাকতে লাগলেন, কিন্তু বারান্দা থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কোনো রকম আওয়াজও আসছিল না। আমি বারান্দার দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু নানি আমাকে আটকে দিলেন। তিনি আর খালা একটা হ্যারিকেন নিয়ে সেখানে গেলেন। তারা বারবার নাতাশার নাম ধরে ডাকছিলেন, কিন্তু বারান্দায় যেন একটা বহু পুরনো গভীর নীরবতা নেমে এসেছিল। আমার হৃদয়টা কেন যেন এক অজানা আশঙ্কায় ধরফর করতে লাগলো। এটা ঠিক সেই একই রকম নীরবতা যেটা ওই দুর্ঘটনার রাতে বাসের মধ্যে আমরা সবাই উপলব্ধি করতে পেরেছিলাম খুব হঠাৎ করেই। কিছুক্ষণ পর বারান্দা থেকে খালা আর নানির গগন বিদারী চিৎকার শুনতে পেলাম। আমরা দৌড়ে সেখানে গেলাম, আর যা দেখলাম তা ভোলার নয়। নাতাশা বারান্দায় দাঁড়ানো একটা পুরনো সাইকেলের চাকা থেকে একটা সরু তার বের করে সেই তারটা দিয়ে নিজের দুটো ঠোঁট একসঙ্গে আটকে রেখেছে। দেখে মনে হচ্ছিল যেন কেউ খুব পরিকল্পনা করে তার ঠোঁট দুটো সেলাই করে দিয়েছে। আমিও সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার দিয়ে উঠলাম। আমাদের চিৎকার পুরো পাড়ার লোকজন শুনল এবং তারা ভিড় জমালো। ওদিকে আম্মু বিছানায় শুয়েছিলেন, অসহায়ভাবে শুধু আর্তনাদ করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। ওই সেলাইটাও ছিল বেশ গভীর। কারো সাহস হচ্ছিল না তাকে স্পর্শ করার বা নাতাশার দুই ঠোঁটের মাঝখান থেকে সেই তারটা টেনে বের করার। সবাই অবাক হয়ে গিয়েছিল। কেউ কেউ এই অবস্থা দেখে কাঁদছিল, কিন্তু নাতাশার মুখে বিন্দু মাত্র ব্যথার চিহ্ন ছিল না। নানি তাকে মুখ খুলতে বলেছিলেন, আর সে কিনা নিজের মুখের সাথেই এমন ভয়ঙ্কর কাজ করল, নিজের ঠোঁট সেলাই করে দিল। এখন আপনারাই বলুন, আমি তার মুখের ওই অবস্থা কিভাবে বর্ণনা করব? ও তো পুরোপুরি মানুষ ছিল না, আর তার মুখে কোনো বিষণ্ণতার ছাপও ছিল না। তার মধ্যে অদ্ভুত কিছু একটা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল ওটা যেন ওর মুখ না। নাতাশার চোখ তখন টকটকে লাল। মামা বাড়িতে ছিলেন না। ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াটা খুব জরুরি ছিল, কিন্তু প্রশ্ন ছিল, এটা কি ও নিজে করেছে নাকি এর পেছনে অন্য কেউ আছে? এসব ভাবার তখন সময় ছিল না। নানি তখনই কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। নানির চোখ বন্ধ ছিল, আর নাতাশার অবস্থা বলার মতো নয়। তার পুরো শরীরটা থরথর করে কাঁপছে। নানি চোখ খুললেন না, তিনি দোয়া পড়তেই থাকলেন। পাশে থাকা সবাই দরুদ পড়া শুরু করলো। খালা দৌড়ে এক গ্লাস পানি নিয়ে এসে নানির হাতে দিলেন। নানি তখন অজু অবস্থায় ছিলেন। তিনি সব সময় জায়নামাজে নামাজ পড়তেন, পর্দা করতেন। তিনি কখনো নিজের চুল খোলা রাখতেন না। তখনই নানি চোখ খুললেন আর রাগে গর্জন করে নাতাশার দিকে তাকিয়ে বললেন, এক্ষুনি তোর নাম বল। আমি বলছি, বল তুই কে? ঠিক সেই মুহূর্তে নাতাশা
হাত বাড়িয়ে সাইকেলের সেই তারটায় এক ঝটকায় নিজের ঠোঁট থেকে টেনে বের করে ফেলল। শুধু এই দৃশ্যটা একবার কল্পনা করুন। ভয়ে কাঁপতে থাকবেন সবাই। আমরা তখন কি করব, কি অবস্থা হয়েছিল আমাদের একটু ভেবে দেখুন। নাতাশা গম্ভীর কণ্ঠে বলল, যখন গাড়িটা খাদে পড়েছিল ঠিক তখনই আমাদের একটা বাচ্চা মেয়ে সেখানে খেলছিল, আর তোমার মেয়েটা ঠিক তার উপর গড়িয়ে পড়েছিল। তোমাদের দুর্ঘটনার কারণে আমার মেয়েটা মারা গেছে। আমরা আমাদের মেয়েটাকে ফেরত চাই, আর এই জন্যই আমরা তোমাদের মেয়েটিকে ছাড়ব না। আমরা তোমার মেয়েটার কথা বলার ক্ষমতাও কেড়ে নেব, শান্তিতে বাঁচতে দেব না। তখন পুরো পাড়ার লোক সেখানে জমে গিয়েছিল, আর এই ঘটনাটা সবার সামনে ঘটছিল। সবাই ভয়ে চোখ বড় বড় করে এই অবিশ্বাস্য দৃশ্য দেখছিল। নানি বললেন, আমি তোর অভিযোগ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লাহর কাছে করব। যখন দুর্ঘটনা ঘটেছিল তখন কে জানতো যে ওই গর্তের মধ্যে কি ছিল? তোরা যাই করিস না কেন, এর ফল তোরা পাবি। তুই যে এক অশরীরী জীব, এই সত্যটা জেনে আমরা তোর থেকে কোনো প্রতিশোধ নিতে পারবো না। কিন্তু যদি তুই এখান থেকে না যাস, যদি আমার নাতনিকে তুই না ছাড়িস, তাহলে এর জন্য খুব ভয়াবহ পরিণতির অপেক্ষা করতে হবে। নানি তখন হুমকির সুরে সেই অশরীরীর সঙ্গে কথা বলছিলেন, কিন্তু সবাই তখন সমস্বরে দরুদ ও কালেমা পাঠ করছিল। তারপর নাতাশা হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ল। তখন সে কিছুই বুঝতে পারছিল না। কাছাকাছি একটা ডিসপেন্সারি থেকে একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসা হলো। তিনি দ্রুত এসে সাহায্য করলেন এবং বললেন, কাল সকালেই নাতাশাকে হাসপাতালে নিয়ে যান। এইসব ঘটনার পর নাতাশা এমন এক গভীর ঘুমে তলিয়ে গেল যেন সে কতদিন ধরে জেগেছিল। এতদিন পর সেটাই ছিল প্রথম রাত যখন নাতাশা গভীর ঘুমে ডুবেছিল। খালা আর আম্মু নানিকে জিজ্ঞেস করলেন। নানি বললেন তিনি নিজেও বুঝতে পারছিলেন না কি কি হয়েছিল। তখন যা কিছু তার মনে ছিল তিনি শুধু সেটাই প্রয়োগ করেছেন। আর নানির সাহস দেখে আমি আবারও বলি, তাকে সালাম জানাই। আমরা বারবার নাতাশাকে দেখছিলাম। খালা আর নানি সারা রাত ধরে নাতাশার জন্য দোয়া করছিলেন। আম্মু বিছানায় শুয়ে হাতে তসবিহ গুনছিলেন। আম্মুর চোখ তখন পানিতে ভরপুর ছিল না, আর সেই রাতের এক মুহূর্তও নাতাশা ঘুম থেকে ওঠেনি। সকাল হলো, তার ঠোঁট দুটো ফুলেছিল। নানি পাড়ার একজনের সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেন। নাতাশা তখন একদম স্বাভাবিক। সেই সন্ধ্যায় মামা পীর সাহেবকে নিয়ে এসে পৌঁছালেন। তিনি নাতাশার সঙ্গে যা যা ঘটেছিল সব খুলে বললেন। নাতাশার ভেতরে যে জিনিসটা ছিল সেটা তো আগেই নিজের পরিচয় দিয়েছে। পীর সাহেব আবারও কিছু কথা বললেন আর দোয়া দিলেন, ফুঁ দিলেন। তারপর মামাকে বললেন, তুমি একটা পশু কোরবানি করবে। কোরবানি হলে এক মুহূর্ত দেরি না করে সেটাকে নিয়ে ঠিক সেই জায়গায় যাবে যেখানে দুর্ঘটনা ঘটেছিল। ওকে সেখানে রেখে এসো, আর একদম পেছন ফিরে তাকাবে না। তুমি অনেক রকম আওয়াজ শুনতে পাবে, চিৎকার শুনতে পাবে, পাথর ছোড়ার চেষ্টাও করবে কেউ, কিন্তু মনে রেখো কোনো অবস্থাতেই তুমি পেছনে তাকাবে না। তারপর তিনি বাড়ির ভেতর থেকে একটা পশু বাছাই করে নাতাশার নামে সেটাকে কোরবানি করলেন। সেই পশুটা জবাই করে মাংস আর কিছু জিনিস মামাকে দিয়ে ওই খাদে রেখে আসার জন্য বলা হলো। অনবরত দোয়া পড়তে হলো। তখন ওদিকে পীর সাহেব আমাদেরকে কিছু দোয়া কালাম পড়তে দিয়েছিলেন। পুরো বাড়িটাতেই তখন একটা থমথমে পরিবেশ। নাতাশা তখন জ্বরে কাতরাচ্ছিল। মামা বললেন তার জীবনের সব যাত্রা একদিকে ছিল, আর এই যাত্রাটা ছিল আর একদিকে। মামার কথায় এই যাত্রাটা এতটাই ভারী ছিল যে এক পা ফেলাও কঠিন মনে হচ্ছিল। আমি মোটরসাইকেলে ছিলাম আর বারবার মনে হচ্ছিল যেন মোটরসাইকেলটা পড়ে যাবে। তারপর হুট করেই পড়ে গেলাম। আমি মোটরসাইকেল যতই টান দিচ্ছিলাম মনে হচ্ছিল কেউ যেন মোটরসাইকেলটা পেছন থেকে টেনে ধরে আছে। কিন্তু আল্লাহর কালামের শক্তির কারণে আমি সব জিনিস ঠিকঠাকভাবে করে আসতে সক্ষম হয়েছি। তারপর আমি আর পেছন ফিরে তাকাইনি, সোজা বাড়ি চলে এসেছি। এই সময়টা নাতাশার জ্বরের ঘোরেই ছিল। হঠাৎ নাতাশার শরীরে ছুরির মতন তীব্র ব্যথা অনুভূত হলো। তার পুরো শরীরটা থরথর করে কাঁপছিল। ঠিক
সেই সময় যখন মামা জিনিসগুলো সেখানে রেখে ফেরত এসেছিলেন। পরে মামা যখন ফিরলেন, পীর সাহেব তাকে গোসল করতে বললেন এবং জানালেন যে পাহাড়ি এলাকায়, বিশেষ করে রাস্তার মোড় ঘোরার সময় এই ধরনের অশরীরী জিনিস অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। ওই রাতে সত্যি সেই জিপটার বাচ্চাটা মারা গিয়েছিল, আর তখনই বাচ্চার মা নাতাশার উপরে ভর করেছিল এবং নাতাশাকে কিছু বলতেও দিচ্ছিল না। এরপর নানি বাড়িতে কোরআন খতম করলেন। 10 দিন ধরে আমাদের বাড়িতে পাড়ার লোকেরা এসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করত, যাতে তেলাওয়াতের আওয়াজ নাতাশার কান পর্যন্ত পৌঁছায়। আর ওই 10 দিন নাতাশা শুধু ঘুমিয়েই কাটালো, আর কিছুই করল না। পীর সাহেব বলতেন, বাচ্চাটাকে ঘুমোতে দাও, ওর ওপর দিয়ে অনেক বড় ঝড় গিয়েছে, সে মানসিকভাবে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আমরা সবাই তখন ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, এখন কি হবে, এরপর কি হবে। কিন্তু আল্লাহর কাছে যতই শুকরিয়া আদায় করি কম করা হবে। আমার বোন নাতাশা আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এলো। এই সব ঘটনা ঘটার পর প্রথমবার যখন সে কথা বলল, তখন নানির খুশিতে কি অবস্থা হয়েছিল কি বলবো। আজ আমি যখন ভাবি তখন মনে হয় হয়তো সেই দুর্ঘটনাটা আমাদের জীবনেরই একটা অংশ ছিল। এমন দুর্ঘটনা তো জীবনের নানা মোড়েই ঘটতে থাকে, কিন্তু এমন কঠিন আর ভয়ঙ্কর সময়ে নানি যদি আমাদের সঙ্গে না থাকতেন তাহলে আমাদের কি হতো তা ভাবতেও ভয় লাগে। আমাদের পুরো পরিবারটা হয়তো টুকরো টুকরো হয়ে যেত, কিছুই অবশিষ্ট থাকতো না। আমরা শুধু অসহায়ভাবে হাত পা ছুঁড়ে থাকতাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আমাদের প্রিয়জনকে সবসময় সুরক্ষিত রাখেন। এরপর থেকে আমরা নানির কাছেই থাকতাম। গত বছরই আমাদের নানি মারা গিয়েছেন, কিন্তু আমাদের সবার জীবনে নানির স্মৃতি গভীরভাবে ছড়িয়ে আছে। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন। আপনাদের সবাইকে অনুরোধ করব আমার নানির জন্য মন থেকে দোয়া করবেন। আপনাদের ধন্যবাদ। আমাদের সবার দোয়া আপনাদের সঙ্গে আছে। আল্লাহ আমার নানির মর্যাদা বৃদ্ধি করুন এবং তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন। আজ এই পর্যন্তই। ফিরে আসব নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না আমি, এবং সব লিসেনাররা সবসময়ই জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। ও, আমার পরিচয়টা দেই। আমি রবিউল ইসলাম শাওন বলছিলাম বরিশাল পিরোজপুর থেকে। আমি 2013 থেকে আপনার শো শুনছি। অনেক ইচ্ছা ছিল আপনার শোতে আসার বা ঘটনা পাঠানোর। তখন বাটন ফোন ছিল, অত বুঝতাম না। একসময় ভূত এফএম বন্ধ হয়ে যায়, অনেক ভেঙে পড়েছিলাম। থ্যাংক ইউ রাসেল ভাই ভূত.com নিয়ে ফিরে আসার জন্য। আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা কোনো মর্মান্তিক ঘটনা নয়, ছোটখাটো কিছু ঘটনা যা আমার জীবনে ঘটেছে। আগেই বলে রাখি, আমার নানু একজন ওঝা। প্রথম থেকে শুরু করছি। ঘটনা 1। আমার বয়স যখন 4 বছর, তখন আমার মা আমার নানুর ঘরে নিয়ে যায়। আমার নানু আমাকে চিকিৎসা করে। আমার স্পষ্ট মনে আছে সেদিনের কথা। আমার নানু পিতলের একটি প্লেট আমার পিঠের ওপর দিয়ে কি যেন পড়ছিলেন। হঠাৎ আমি খেয়াল করি ওই পিতলের প্লেট ভেদ করে তার ভেতর থেকে 3টা সাদা আলো বের হয়ে গেল। ঘটনা 2। আমার বয়স 7 বছর। আমি মাদ্রাসায় পড়তাম। একদিন মাদ্রাসা থেকে না বলেই বাড়িতে রওনা দেই। তখন আনুমানিক 7:30 বাজে। গ্রাম অঞ্চল, 7:30 মানে অনেক রাত। শর্টকাটে বাড়িতে যাওয়ার জন্য আমি বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম। বাগানটা ছিল মাদ্রাসার পেছন দিকে। ওদিকে আমি মাদ্রাসায় নেই বলে আমার আব্বু আমাকে খুঁজতে বের হয়। সময় 9টা। আমি বাসায় যাই। এতক্ষণ আমি বাগানে বাগানে ছিলাম। আমার আম্মু আমাকে পেয়ে অনেক কান্নাকাটি করে। কিছুক্ষণ পরে আমার আব্বু মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে আমার কাছে আসে। আমি ভয়ে ছিলাম। তখন আমার আব্বু আমাকে জড়িয়ে ধরে বলে, তুই কোথায় ছিলি? আমি বললাম, আমি বাগান থেকে আসছিলাম। তখন তোমার ভয়ে আমি বাগানে বাগানে ছিলাম। আব্বু বলে, আমি যখন তোকে খুঁজতে বের হয়েছি, আবুল বলল তোকে নাকি বাগানের ভেতরে যেতে দেখেছে, তাই বাগানে খুঁজতে গিয়েছিলাম। হঠাৎ দেখি তোর পায়ের ছাপ, তার পেছনে অনেক বড় একটা কিছু পায়ের ছাপ, যেটা মানুষের নয়, মানুষের থেকে অনেক বড়। এগুলো দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ঘটনা 3। আমার আব্বু গ্রামের মাদ্রাসা থেকে ঢাকায় নিয়ে আসে আমাকে। ঢাকায় আমি হাফেজি পড়ছিলাম।
সমস্যার কারণে মাদ্রাসার নামটি উচ্চারণ করছি না, তবে এটা মতিঝিলে ওই মাদ্রাসায় একজন হুজুর ছিলেন যিনি জিন পালতেন, এবং কি কি জিন রাতের বেলা তার কাছে আসতো প্রায় আমরা সেটা খেয়াল করতাম। হুজুর ফজরের আজান দিলে নামাজ পড়ে মাদ্রাসার 3টা নারকেল গাছ ছিল সেই সাইডে একটা নারকেল গাছের কাছে যেতেন এবং কি যেন পড়তেন, একটা বই বের করতেন তখন। আর নারকেল গাছগুলোতে অনেক কাক বসে থাকতো। একদিন আমি ফজরের সময় ঘুম থেকে উঠে ওই নারকেল গাছের কাছে যাই। দাঁত ব্রাশ করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করি গাছের উপরে 2-3 জন দাঁড়িয়ে আছে। আমি ভয় পাই এবং মাদ্রাসার ভেতরে চলে আসি। পরে জানতে পারি ওগুলো হুজুরের জিন ছাত্র, যেগুলো হুজুর বন্দি করে রেখেছেন এবং তাদেরকে হুজুর পড়ান। ওই গাছে অনেক লোহার গজাল মারা ছিল। ঘটনা 4, আমার আব্বু ঢাকা থেকে সাফারে চলে আসে, যার কারণে আমিও সাফারে চলে আসি। আশুলিয়া থানায় ওখানে একটা বড় মাদ্রাসা আছে, যেখানে একজন হুজুর ছিলেন যার বাম হাতের কোনো আঙুল বাঁকা ছিল। ছাত্ররা বলতো উনিও নাকি জিন পালে। আমি ভাবলাম প্রত্যেকটা মাদ্রাসায় হয়তো একজন হুজুর থাকেন যারা জিন পালন করেন বা বন্দি করেন। মাদ্রাসার ছিল 4 পাশে দেয়াল, এক পাশে 3 তলা, তার সামনে 3 তলা এবং ডান সাইডে মসজিদ, মাঝখানে মাঠ। এমনকি মাঠে অনেক পদের গাছ ছিল। অনেক গরমের কারণে একদিন আমরা বারান্দায় ঘুমাই। অনেক রাতে কেন জানি আমার ঘুম ভেঙে যায় একটা ডাকে। ডাকটা ছিল একটা ছাগলের। আমি বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখি ছাগলরা প্রচুর চিৎকার করছে এবং আসলে কি হয়েছে তা আমি দেখতেই ভয় পেয়ে যাই। কিছুক্ষণ পরে আমি ভয় পেয়ে আরেকজনকে ডাক দেই। আমরা দুজন উঠে দেখি ছাগলটা নেই। পরের দিন হুজুর আমাকে অনেক বকাবকি করেন কেন আমরা বারান্দায় ঘুমিয়েছিলাম। মাদ্রাসার এক পাশে ছিল বাথরুম, 4টা বাথরুম। একদিন যে ছেলেটাকে আমি ডাক দিয়েছিলাম সেই ছেলেটাকে বাথরুমের ভেতরে আটকানো অবস্থায় পাওয়া যায়। ছেলেটিকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করি এবং একটা সময় বাথরুম আটকানো পাই। সেটা খুলে আমরা ছেলেটাকে বের করি। পরে যখন ওর জ্ঞান আসে, ও যা বলে সে নাকি রাতের বেলায় বাথরুমে যাবার প্রয়োজন পড়েছিল, তাই সেখানে গিয়েছিল। হঠাৎ কান্নার আওয়াজ পায় এবং ভাবতে থাকে এইখানে এভাবে কে কান্না করতে পারে। একসময় সে ধরে নেয় কোনো ছাত্র কান্না করছে এবং গিয়ে দেখে বাথরুমটাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওদিক ফিরে এবং তার কাছে যেতে সে যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। দেখে বিভৎস চেহারার একজন। নিজেকে সামনে রাখতে পারে না সে, মাথা ঘুরে পড়ে যায় এবং পরের দিন ছাত্রটাকে তার বাবা মা এসে নিয়ে যায়। ঘটনা 5, বৃহস্পতিবার দিন রাতে বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলাম। আমার বাসা ছিল বাইপাইল বগাবাড়িতে। তার পাশে একটা ফ্যাক্টরিতে আমার মা চাকরি করত। সালটা 2014 সালের এপ্রিল মাস, বৃহস্পতিবার। বাসায় যাওয়ার পথে একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম। পাশে ছিল 3টা নারকেল গাছ, একটা বেলি ফুলের গাছ। বেলি ফুলের প্রচুর ঘ্রাণ ছিল। পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি নিজেকে না সামলে কিছু ফুল ছিঁড়ে নেই বাসায় নিয়ে যাব বলে। কিছু রাস্তা নিচু এবং উঁচু, ওখানে একটা সিঁড়ি ছিল ছোট। আমি যখন সিঁড়ি থেকে উঠছিলাম আমি তখনই জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফেরে তখন আনুমানিক মাগরিবের আজান হয়ে গেছে। যে মসজিদের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম ওই মসজিদের বারান্দায় আমি জ্ঞান ফিরে পাই। আমি ভাবছিলাম হয়তো কেউ এখানে আমাকে এনে রেখে গেছে। যেহেতু 8টা বাজেনি, আমার আম্মুর ছুটি হয়নি, তাই আমি আম্মুর গার্মেন্টসে চলে যাই। গার্মেন্টসের দারোয়ানকে বললাম আম্মুকে ডেকে দিতে, কিন্তু কয়েকজন লোক আসলো যারা আম্মুর সাথে কাজ করে। সবাই আমাকে দেখে জড়িয়ে ধরে এবং বারবার জিজ্ঞেস করে কোথায় ছিলাম, কোথায় গিয়েছিলাম। তখন একটা লোক আম্মু আর আব্বুকে ফোন দেয়, বলে যে আপনাদের ছেলেকে পাওয়া গেছে। আমি অবাক, সবাই এমন করে কথা বলছে কেন আমার সাথে। গার্মেন্টস ছুটি হওয়ার পরে ঘন্টাখানেক অপেক্ষা করার পর আমার আব্বু আম্মু গাড়ি নিয়ে আসে এবং আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, বলে কোথায় ছিলাম এতদিন। পরে জানতে পারি আমি 2 বছর হয়েছে হারিয়ে গেছি। অনেক পেপারে এবং কাগজপত্রে ছাপানো হয়েছিল আমাকে নিয়ে। ওখান থেকে হারিয়ে গিয়েছি, তাই আব্বু আম্মু ওখান থেকে ঢাকার টিকাতলিতে চলে আসে। তখন 2016 সালের এপ্রিল মাস। কি হয়েছিল আমার সাথে আমি জানি না, তবে আমার জীবন থেকে 2 বছর একদম হারিয়ে গেছে। বাসায় গিয়ে আম্মু আমাকে দুধ দিয়ে গোসল করায় এবং নতুন কাপড় পরিয়ে দেয়। ঘটনা 6, তারপরে আমার আর মাদ্রাসায় পড়া হয়নি। আমি বাড়িতে চলে আসি, হাতের কাজ শিখবো, তাই আমার আব্বু আমাকে একটা সাইকেল কিনে দেয় যাওয়া আসার সুবিধা হবে বলে। একদিন সন্ধ্যার পরে আম্মু ডেকে বলে, ওই যে তোর এক নানু আছে না, সে মারা গেছে, তার জানাজা আজ, তুই চলে যা, তাড়াতাড়ি এসে পড়িস।
তার জানাজা ছিল ঈশার নামাজের পর, তাই আমি ঈশার আজান দেওয়ার সাথে সাথে বের হয়ে পড়ি সাইকেল নিয়ে। আমার গ্রামের যে মাদ্রাসা ছিল যেখানে আমি পড়তাম, মাদ্রাসার সাথে বড় একটা খাল আছে, যেটার কথা আমি আগেই উল্লেখ করেছি। খালটা পার হওয়ার জন্য একটা ব্রিজ আছে। আমি ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিলাম, তখন একটা লোক আমাকে ডাক দেয়। লোকটাকে আমি আগে কখনো দেখিনি। লোকটাকে আমি সালাম দেই। লোকটা বলে, কই যাচ্ছ? আমি বললাম, আমার এক নানু মারা গেছে, তাই যাচ্ছি তার জানাজায়। লোকটা আমাকে বলে, সাবধানে যেও। আমি যেন যাওয়ার পথে কোথাও না থামি বা সাইকেল দিয়ে যেন না নামি, এটা বলে লোকটা চলে যায়। লোকটার কথায় আমি একটু অবাক হই। আমি চললাম নানা বাড়ির উদ্দেশ্যে। আমার যে নানু মারা গেছে সে ছিল আমার আপন নানুর চাচাতো বোন। আমি যাচ্ছিলাম মেইন রোড ধরে, অনেক দূরে দূরে লাইট লাগানো। এক লাইট দিয়ে আরেক লাইট পর্যন্ত যেতে মাঝখানে অন্ধকার। আমার সাথে একটা টর্চ লাইট ছিল, ফোনের চার্জ ছিল না, তাই বাসায় রেখে এসেছিলাম। দুই লাইটের মাঝখানে যে অন্ধকার জায়গাটা, আমি তখন সেখানে। হঠাৎ দেখতে পাই আমার সাইকেলের সাথে সাথে একটা কুকুর আকৃতির আবছা ছায়া দৌড়াচ্ছে। আমি আমার নানা বাড়ি কোনো মতে পৌঁছাই। জানাজা ও মাটি দেওয়া শেষ হয় তখন আনুমানিক রাত 10টা বাজে। গ্রামে 10টা মানে অনেক রাত। আমার মামা আমাকে থেকে যেতে বলেছিল, আমি থাকলাম না, বের হয়ে পড়লাম সাইকেলটা নিয়ে নানা বাড়ি থেকে। বের হওয়ার সময় চিকন একটা রাস্তা পড়ে, দুই সাইডে জঙ্গল, একটু পরে ডান সাইডে একটা পুকুর, তার বাম সাইডে একটা কবরস্থান। আমি যখন যাচ্ছিলাম একটু ভয় ভয় লাগছিল। আমি যখন পুকুর পর্যন্ত আসি হঠাৎ মনে হলো কে যেন পুকুরে ঝাঁপ দিল। আমি ভয় পেয়ে যাই, সাইকেলটা থামাবো এমন সময় লোকটার কথা মনে পড়ে, তাই আমি আর থামলাম না। কবরস্থানটা পার হওয়ার সময় আমার এক বন্ধু আমাকে ডাক দেয়, বলে, শাওন কোথায় যাচ্ছিস? একটু দাঁড়া, আমি যাবো তোর সঙ্গে। তখন আমি ভাবলাম যে এখন এত রাতে আরিফ এখানে কি করে। আমি আর দাঁড়ালাম না, আমি বাসায় চলে যাই। যাওয়ার পরে আমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি। ভাবছি কি হলো আমার সাথে। হঠাৎ অনেক রাতে আমার রুমে কারো আওয়াজ পাই। আমি দেখি সেই লোকটা যার সাথে আমার ব্রিজের ওপরে দেখা হয়েছিল। আমি ভাবলাম এত রাতে আমার রুমে এই লোক আসলো কিভাবে। সে আমার পায়ের কাছে দাঁড়িয়ে আমাকে বলল, যা হয়েছে তাতে ভয় না পেতে, আর এই কথা যেন আমি কাউকে না জানাই। এই বলে সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। পরের দিন নানু আমাকে যেতে বলে, তাই নানুর কাছে যাই। নানু আমাকে কালকের ব্যাপারে সবকিছু বলে, ফোঁ দিয়ে দেয়। তারপর আমাকে বলে আমার নাকি তুলা রাশি। আমার সাথে নাকি ছোটবেলায় 3টা পরী ছিল। তাদেরকে নানু ছোটবেলাতেই পিতলের প্লেট, মোমবাতি আর একটি পাথর আরও কিছু জিনিস দিয়ে তাড়িয়ে দিয়েছে, যার ফলে আমি দেখতে পেয়েছিলাম 3টা আলো বের হয়ে যাচ্ছে। পাথরটি ছিল জিনের পাথর, যেটা নানির কাছে এতদিন ছিল। কিছুদিন আগে জিন সেটা নিয়ে গেছে। এগুলোর মাধ্যমে আমার থেকে তাদের তাড়িয়ে দিয়েছে, কিন্তু তারা আমাকে নিয়ে যায়। তার জন্য নানু আমার সাথে একটা জিন দেয় আমাকে পাহারা দেবার জন্য। সেই জিনটি আমাকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল এবং সাইকেল থেকে নামতে নিষেধ করেছিল, কারণ কোনো একটা সমস্যার কারণে নাকি সে আমার সাথে আসতে পারেনি এবং রাতে আমার সাথে দেখা করে। আমি যখন 2 বছরের জন্য হারিয়ে গিয়েছিলাম তখন নাকি সেই জিনটি আমার সাথে ছিল না। যে পাথরটি আমার নানুর কাছে ছিল সেই পাথরটি জিনদের দরকার ছিল, তাই সে সেটা নিয়ে গিয়েছিল তাদের রাজ্যে। আর সেই সুযোগে আমাকে পরীরা নিয়ে গিয়েছিল। আমার নানু নাকি অনেক চেষ্টা করেও আমাকে আনতে পারছিল না। তখন অন্য একটি ওঝার মাধ্যমে আমাকে নিয়ে আসা হয়। এখন আসি যে প্রশ্নগুলো আপনার মনে উকি দিচ্ছে সেই সম্পর্কে। ঘটনা 1-এর টুইস্ট। ছোটবেলায় যে আমি দেখেছিলাম পিতলের প্লেট এবং 3টা আলো, সেটা আসলে 3টা পরী ছিল। ঘটনা 2-এর টুইস্ট। গ্রাম অঞ্চলে বাগানে পানি যাওয়ার জন্য ছোট ছোট করে বের তৈরি করা হতো, যার কারণে বাগানে পানি যেত। বেরের ভেতর আমার পায়ের ছাপের পেছনে যে বড় বড় ছাপ ছিল, সেটা ছিল সেই জিনের পায়ের ছাপ, যেটা আমাকে পাহারা দিত। ঘটনা 4-এর টুইস্ট। মাদ্রাসায় যে ছাত্রটাকে বাথরুমে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল, আসলে সেই রাতে আমাকে নিয়ে যেতে এসেছিল। সেই ছাত্রটা দেখে ফেলেছিল, তাই তাকে বন্দি করেছিল বাথরুমে। ঘটনা 5-এর টুইস্ট। আমি বাসায় যাওয়ার সময় আমার সাথে জিনটা ছিল না। এই সুযোগে বেলি ফুলের ঘ্রাণে আমাকে অজ্ঞান করা হয় এবং তারপরে তারা আমাকে নিয়ে যায়। এটা পরীদের একটা চাল ছিল। এই ছিল আমার ঘটনা। ভয়েস দিয়ে লিখছি, বাংলা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নানুর বয়স হয়েছে, তার সাথে এখন অনেক সমস্যা হচ্ছে। এই ঘটনাটি সিলেক্টেড হলে সেগুলো এক সময় লিখে পাঠাবো।